গোপালগঞ্জের নামই বদলাই যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। বিএনপির রুহুল কবির রিজভী ফেসবুকে পোস্ট দিয়েছেন, গোপালগঞ্জের নাম বদলে ফেলবেন। পিনাকি ভট্টাচার্য বলেছেন গোপালগঞ্জের নাম বদলে ফেলবেন। তাদেরকে বলে রাখি, এই গোপালগঞ্জের মানুষ তাদের কন্যা, তাদের আপা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইতিহাস রচনা করবে। 5 আগস্টের পর অনেকটা অদৃশ্য ছিল আওয়ামী লীগ, কিন্তু বুধবার গোপালগঞ্জে যা হয়েছে তার রীতিমতো রণক্ষেত্র। ওই দিন সকাল থেকেই পরিস্থিতি দেখে মনে হয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ পরাজিত হলো, রাজনৈতিকভাবে পরাজিত হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, সেনা প্রধান কিন্তু ভয়ঙ্কর ভাবে লাঠিচার্জ করা শুরু করে দিয়েছে গোপালগঞ্জে। এবার কিন্তু গোপালগঞ্জের মানুষের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হতেই চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওতে বিস্তারিতর মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। বেশি কথা না বাইরে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা কম্পিউটার দেখতে পছন্দ করেন তারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখি এবং এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকি। বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না, আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাদের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে। আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ। আগে ঘোষণা দেওয়া হবে, শহর ছাড়েন, 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর। সব সরকারি কর্মচারীদের উইথড্র করা হবে। পারবেন 7 দিন টিকতে? প্রফেসর ইউনূসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে। আবার 1 মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে, যদি আপোষে সারেন্ডার না করে তাইলে। বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। শুনেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এইটা বাস্তবায়ন করতে হবে। এর জন্য 2টা কাজ করা যায়। এক, গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায়, বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নিয়ে যায়, নাম বদলে দেওয়া যায়। গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না। আর 2 নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশন, রোড কানেক্টিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া, গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, 1 নাম্বার, কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নড়াইলের সাথে যুক্ত করে দেওয়া যায়। মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায়। কোটালীপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায়। আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায়। তো এতে একটা জেলা কমে যাবে। তো একটা জেলা যদি কমে যায়, তাহলে আমরা কোন একটা জায়গাকে, যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা 64 রাখা যায়। এখন সময় আসছে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের। গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না, একটা দমন পীড়নের দুর্গ হিসাবে, বাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে। টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না। এটা বাংলাদেশ নামের জাতির অংশ। এই জাতির মালিক জনগণ, কোনো পরিবার না। 1972 সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ গুড়ায় দিছিল, জনতার বিজয়, সে তেমনি 2025 সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদের ছত্রবেশী ফ্যাসিবাদের দুর্গ। 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির, যারা বাংলাদেশকে ভারতীয় মতাদর্শের গুদামে পরিণত করতে চায়। গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না, এটা ভবিষ্যতের জন্য বার্তা। আর কোন জেলাকে পরিবর্তনের দুর্গ করা যাবে না। যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায়, তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে। এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না। মুজিববাদ না, বাংলাদেশ জিন্দাবাদ। বাকশাল না, গণতন্ত্র জিন্দাবাদ। টুঙ্গিপাড়া না, সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। আমরা চলছি, আমরা চলা শুরু করছি, আর থামবো না। এবার শুধু ঢাকাই না, আবার হবে মার্চ টু গোপালগঞ্জ। যদি না মানে আপোষে, তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। আগামী দিনের রাজনীতি সবাই যারা সামনে আসবে ক্ষমতায়, তারা কিন্তু গোপালগঞ্জকে মাথায় রেখেই করবে। এইটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। আওয়ামী লীগ আপাতত জিতলো, কিন্তু বৃহত্তর অর্থে কিন্তু আওয়ামী লীগ পরাজিত হলো,
রাজনৈতিকভাবে পরাজিত হলো, তাদের রাজনৈতিক ভাবমূর্তি আবারও ভুলুণ্ঠিত হলো, তাদের রাজনৈতিক ভাবমূর্তি সন্ত্রাস, তাদের ভাবমূর্তি হলো সহিংসতা, তাদের ভাবমূর্তি হলো একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট চরিত্রের, সেটাই কিন্তু আবার প্রকাশিত হলো। দর্শক, 5 আগস্টের পর অনেকটা অদৃশ্য ছিল আওয়ামী লীগ, কিন্তু বুধবার গোপালগঞ্জে যা হয়েছে তার রীতিমতো রণক্ষেত্র। ওই দিন সকাল থেকেই পরিস্থিতি দেখে মনে হয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সময় যত গড়িয়েছে ততই তারা সেই জুলাই আন্দোলনের বিধ্বংসী রূপ দেখিয়েছে। পুলিশের গাড়ি থেকে শুরু করে ইউনোর গাড়ি পর্যন্ত ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। একযোগে হামলা চালিয়েছে সমাবেশ করতে যাওয়া এনসিপি নেতাদের উপর। সেনাবাহিনীর গাড়িতে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয় হাসনাত সার্জিসরা। হাসিনা সরকারের পতনের পর এতটা আগ্রাসী রূপে প্রথমবার প্রকাশ্যে আসলো আওয়ামী লীগ। অনেকে শঙ্কা করছেন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগকে এভাবে মাথাচাড়ার সুযোগ দেওয়াটা উচিত হয়নি। প্রশ্ন উঠেছে এই মুহূর্তে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ করার যৌক্তিকতা নিয়েও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 5 আগস্টের পর কার্যত দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। সেখানে নতুন করে তাদের মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি করার প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্নও রাখেন তারা। এদিকে শঙ্কা তৈরি হয়েছে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কারণ পূর্ব ঘোষণা দিয়ে সমাবেশ করার পরও এনসিপির সভাস্থলে হামলার ঘটনা, নিরাপত্তা দুর্বলতার বিষয়টিও উঠে এসেছে। খোদ এনসিপির নেতারাই এই অভিযোগ তুলেছেন। হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে তবে রাজনৈতিক সমালোচকরা বলছেন শুধু গোপালগঞ্জ দিয়ে গোটা দেশে আওয়ামী লীগের শক্তিমত্তা বিচার করা যাবে না। কার্যত আওয়ামী লীগ উঠে দাঁড়ানোর অবস্থায় নেই, তাদের ফেরার শঙ্কা তো আরো পরের কথা। তবে যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সেই শঙ্কা সবসময় মাথায় রেখে নিরাপত্তা জোরদার করতে হবে। এদিকে দেশে যখন নির্বাচনের হাওয়া বইছে তখন এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে নির্বাচন যথাসময়ে হবে কিনা সেটা নিয়েও। এমন পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন, এমন কথা এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বারবার বলা। রাজনৈতিক দলগুলো যখনই কোনো ঘটনার মধ্য দিয়ে যায়, সেই ঘটনার শেষে এসে এই হিসেব নিকেশ করাই হয় যে এতে সেই রাজনৈতিক দলটা কি কিছু অর্জন করলো নাকি সে হারালো কিছু, সে কি জিতলো নাকি হারলো। কখনো কখনো কোনো রাজনৈতিক দল এমনকি পরিকল্পনা করেও যদি কোনো কাজ করে, সেটারও যে ফল তার পক্ষে আসবে তা নাও হতে পারে। যেমন আমি সকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আমি মনে করি গোপালগঞ্জে যে গোলযোগ হবে এটা জেনে শুনে, গোলযোগ মানে এই মাত্রায় হবে। আমরা দেখেছি যে তাদের কেউ কেউ বলছেন যে খানিকটা সমস্যা হবে তারা ভেবেছেন, এত কিছু হবে তারা ভাবেননি। আমি মনে করি এত কিছু হবে ভেবে টেবেই তারা গেছেন এবং তারা একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক এটা তারা চেয়েছেনও খানিকটা। শেষ পর্যন্ত যা হলো তাতে এনসিপির রাজনৈতিক অর্জন হলো কিনা, সবচেয়ে বড় সমালোচনা, আমি সমালোচনাটা দিয়ে শুরু করি যে তাদের যেটা হয়েছে সেটা হলো এনসিপি যখন ওখান থেকে যেভাবে চলে আসতে হলো, শেষ পর্যন্ত সেনাবাহিনীর এপিসি বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সেটার মধ্য দিয়ে চলে এসছে। মানে যে গাড়িগুলোকে আমরা ঢাকার রাস্তায় শেখ হাসিনার সময় প্রচুর দেখেছি এবং আমরা অনেকে ভুল করে এগুলোকে ট্যাঙ্ক বলতাম, যুদ্ধক্ষেত্রে সৈন্য বহনের জন্য এগুলো ব্যবহার করা হয়। যাই হোক, তো সেটাই করে চলে আসতে হলো, পালিয়ে আসতে হলো, অনেকে এভাবে বলার চেষ্টা করছেন। সো যেই তরুণরা শেখ হাসিনার বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, তারা শেষ পর্যন্ত না পেরে মাঠ ছেড়ে চলে আসলেন। কেউ কেউ পালানোর কথা বলছেন, তাতে তাদের কোনো রাজনৈতিক অর্জন তো হয়নি, তাদের ডিজাস্টার হয়ে গেছে, এই আলাপটা কেউ করছেন। আমি একই সাথে আওয়ামী লীগেরও কোনো অর্জন আছে কেন, কারণ এই দুইটা পার্টি এখানে বেশি ইনভলভ ছিল। আরগুলো বাইরে থাকা, তাদেরও লাভালাভের প্রশ্ন হয়তো খানিকটা আসবে, সেটা পরের দিকে বলছি। আর এনসিপি যে বক্তব্যটা দিচ্ছে সেটার জায়গায় আসে। আমি নাহিদ ইসলামকে বলতে শুনলাম এরকম যে তারা বলছে এরকম যে গোপালগঞ্জে কেউ যেতে পারবে না, কেউ সমাবেশ করতে পারবে না, এই পরিস্থিতি এই মিথ তারা ভেঙে দিয়েছেন। মানে তিনি যখন মিথ বলেন, এরকম মিথের একটা আলাপ আমরা আবার দেশের বাইরের খুব গুরুত্বপূর্ণ মিথ ভেঙে দেওয়ার আলাপ খুব গুরুত্বপূর্ণ একজন ইনফ্লুয়েন্সারের বক্তব্যেও দেখেছি, খুবই সিমিলার। মানে গোপালগঞ্জে যাওয়া যাবে নাকি কেউ বলেছে? আমার মনে হয় না কেউ বলেছে। বিএনপি গেছে, বিএনপির একজন নেতা অন্তত হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে এবং গোপালগঞ্জের ভেতরে কি বিএনপি নাই? বিএনপি আছে। তো সুতরাং আমার খুবই পরিচিত বিএনপি নেতারা গোপালগঞ্জে গিয়ে ক্যাম্পেইন করছেন, ইলেকশন করবেন বলে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায়, যথেষ্ট তথ্য জানি, যে কেউ খোঁজ নিতে পারেন। তাহলে ওখানে যাওয়া যাবে না, এই মিথ কোত্থেকে আসলো? একেবারে ভুল কথা, একেবারেই বাজে কথা। কিন্তু ওই যে এখন একটা জেতার মতো চিন্তা তারা করছেন। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, তারা যখন এই মিথ ভাঙার আলাপ করেন,
তখন তারা আসলে মিন করতে চান যে তারা বিরাট সাহস দেখাতে পেরেছেন, তারা তাদের জনসভাটা শেষ করেছেন, তারা বলছেন তাদের যে উদ্দেশ্য ছিল সেটা শেষ করে তারা চলে আসতে পেরেছেন। যদিও তারা গেছেন, তারা ওখানে জনসমাবেশ করা বা ফেরত আসা সব কিছু দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারভিশনে, পুলিশ তো বটেই, সেনাবাহিনী ছিল, এবং শেষ পর্যন্ত তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য 4 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবশ্যই সেখানে আওয়ামী লীগের লোকজন বিভৎস ক্রাইসিস তৈরি করেছে। এখন আমার টেক হচ্ছে এনসিপির খানিকটা অর্জনও আছে। অর্জনটা এরকম, তারা গোপালগঞ্জে গেছে এবং আওয়ামী লীগের বিভৎস আক্রমণের শিকার হয়েছেন। যখন আওয়ামী লীগের আক্রমণের কেউ শিকার হয়, তারা হতে পারে যে তারা আসলে সেটার মুখে একটা পর্যায়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তাকে বাহিনীর সাহায্য নিতে হয়েছে, এপিসিতে করে আসতে হয়েছে। তারপরও এটা জনগণের একটা অংশের সহানুভূতি পেতে বা সমর্থন পেতে সাহায্য করবে, কারণ তারা আওয়ামী লীগ বিভৎস ঘৃণিত একটা নাম, সেই ঘৃণিত নামটা আমাদের এই সব লোকজনকে আক্রমণ করেছে, এটা তাদের জন্য একটা সহানুভূতি তৈরি করার ব্যাপার। এনসিপির নানান কর্মকাণ্ড এবং তারা যেহেতু পলিটিক্সে আছে, তাদের পলিটিক্যাল স্টেপসে নানান সমালোচনা হতে পারে, কিন্তু যখন আওয়ামী লীগকে দিয়ে কেউ আক্রান্ত হবে তখন অনিবার্যভাবেই জনগণ তাকে ওন করবে, পলিটিক্যাল পার্টিগুলো ওন করতে হয়, এবং আওয়ামী লীগকে তারা কনফ্রন্ট করছে। তারা আওয়ামী লীগের জনাব নাহিদ ইসলাম তার সংবাদ সম্মেলনে যেটা বলছেন যে আবারও আওয়ামী লীগ আসলে এই ঘটনার মাধ্যমে প্রমাণ করলো। সো এনসিপি এইটাও ক্লেম করতে পারে যে তারা ওখানে যাওয়ার কারণেই আওয়ামী লীগের এই চরিত্রটা তারা বের করে আনতে পেরেছেন। সো এটা খানিকটা অর্জন। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, মুহূর্তেই যে ন্যারেটিভটা আসতে পারে যে এই যাবতীয় সব কিছু ক্রাফটেড, প্ল্যান্ড, তারা চেয়েছেন আসলে একটা গোলযোগ তৈরি হোক এবং সেটা নিয়ে তাদের সেই আদি বিতর্ক, এটা জনাব নাহিদ ইসলামের পর্যায়ে এখনও না বলা হলেও কোনো একদিন যখন আবার এই নিরাপত্তাকে অজুহাত হিসাবে দেখিয়ে নির্বাচন হবে না বলবেন, আমি অবশ্যই একটা আলাপ করতে চাই, আবার আলাদাভাবে কথা বলবো, আইন শৃঙ্খলার অবস্থা খারাপ বলেই নির্বাচন দ্রুত হওয়া উচিত আমি মনে করি। কেন আমি সেই জায়গায় আসবো, কোনো একদিন আলাদাভাবে কথা বলবো। যাই হোক, তারা যখন আনবেন তখন কিন্তু এই মানে গোপালগঞ্জের আলাপ আনবেন, যেখানে এটা হয়েছে, এখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে কি দাঁড়াবে। যদি সেই রকম একটা ধারণা মানুষের মনে ভিত্তি পেয়ে যায়, সেই ক্ষেত্রে এনসিপির জন্য এটা খুবই খারাপ দেখাবে, ভুল দেখাবে, এবং এনসিপি তাদের রাজনৈতিক অর্জন তো দূরে থাকুক, রাজনৈতিকভাবে তারা ব্যাকফুটে যাবে বলে আমি মনে করি। সব কিছু হয়, প্রতিটা পদক্ষেপেরই কিছু পক্ষে মানুষ আছে, কিছু বিপক্ষে মানুষ থাকে, যোগ বিয়োগ করলে সেটা তাদের জন্য লুজিং বিষয় হবে বলে আমার ধারণা। আর শুধু সেটা না, যদি ষড়যন্ত্র না থাকে তাহলে এটাও তো একটা রাজনৈতিক দলের জন্য ভীষণ অপরিপক্কতা যে গোপালগঞ্জে গেলে এই পরিস্থিতি হতে পারে, এটা তারা বোঝেই নাই। মানে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা বোঝে নাই, এনসিপিও বোঝে নাই। মানে এনসিপি যদি এটা বুঝতে না পারে যে এই পর্যায়ে সহিংসতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে এনসিপিতে এই দেশের মাটিতে রাজনীতি করাই প্রশ্নমুখে পড়ে যায়। এটা তাদের এই টাফ, এই চরম কমপ্লেক্স একটা পলিটিক্যাল স্ফিয়ারে তার এক্সিস্টেন্সকে প্রশ্নের মুখে ফেলে। সো সেটা তো হতেই পারে। মোটা দাগে খুব বড় অর্জন বা খুব বড় লস, অনেকে বলছেন পালিয়ে আসছেন, একটা সিচুয়েশনে পালিয়ে আসছেন এভাবে না বলাই ভালো আমার মনে হয়। এই রকম যখন পরিস্থিতি, তারা তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই, সুতরাং তাদের এই সাহায্য নিতেই পারেন। এটা যে কোনো নাগরিকই রাষ্ট্রের সেই বাহিনীগুলো সাহায্য পেতে পারে, কিন্তু যেহেতু পলিটিক্সের মাঠ, ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ তো আসতেই থাকবে। তারা যখন ক্রেডিট ক্লেম করবেন, তার প্রতিপক্ষরা এটাকে পালিয়ে আসা, তোমার এত সাহস গেল কই, এসব আলাপ টালাপ করবেন, কিন্তু এটাকে আমি খুব মেজর খারাপ মনে করি না। এনসিপির খুব বড় অর্জন আছে বলে মনে করি না। তারা বিরাট একটা দেখানোর চেষ্টা করছেন, বীরের কাজ করে এসছেন গোপালগঞ্জে সমাবেশ করে, আমি এটাকে এত মেজর কিছু মনে করি না। আওয়ামী লীগের কী হলো? আমি মনে করি আওয়ামী লীগের একদিকে বেশ বড় লাভ হয়েছে, তারা কিছু লাশ তাদের জন্য ভালো হয়। তারা 4টা ডেড বডি পেয়েছে, এবং যদি এটা ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অ্যাকশন, বিশেষ করে সেনাবাহিনীর যে একটা ঘটনার কথা সকালে বলেছিলাম যে একজন প্রায় অচেতন মানুষের উপরে যেভাবে বুটের আঘাত করা হচ্ছে, এগুলো আওয়ামী লীগের জন্য অ্যাসেট। তারা এগুলো গ্লোবালি সেল করবে, স্প্রেড করবে, এবং আওয়ামী লীগের এই যে শক্তি প্রদর্শন যে শেখ হাসিনা দীর্ঘদিনের ক্ষোভের সমন্বয়কদের প্রতি ছিল, এটা তাদের দলের লোকজনের মনোবল বাড়াবে। চাইলে তারা করতে পারে, এমনকি তারা পুলিশের সাথে সেনাবাহিনীর সহ তারা ফাইট করতে পেরেছে, এবং ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগের যে পকেটগুলো আছে, গোপালগঞ্জ তো আছে, দেশে আরও বেশ কিছু জায়গায় এখনও তাদের বেশ ভালো পকেট আছে, তারা ভালো গোলযোগ করতে পারবে। এই ধরনের কনফিডেন্স তাদের বাড়লো। সো আগামী নির্বাচনে আওয়ামী লীগ এই কনফিডেন্স নিয়ে নির্বাচনে বেশ কিছু জায়গায় কেওস তৈরি করবে, এই সম্ভাবনা বাড়ছে, এই কনফিডেন্সটা তাদের হয়েছে। আওয়ামী লীগের ক্ষতির দিকটা হচ্ছে এই ঘটনার পর সরকারের টনক নড়বে বা নড়া উচিত বা নড়তে হবে, কোনো উপায় নেই। দীর্ঘদিন থেকে স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ সরকার মেনে নিচ্ছে কিনা এই প্রশ্ন তুলছিলাম। এই ঘটনার পর থেকে জাতির সামনে আবার আওয়ামী লীগ যেভাবে এক্সপোজড হয়েছে, তার ইমেজ, অবশ্যই ইমেজের চেয়ে ভালো কিছু ছিল না, সেটা হচ্ছে তারা একটা বিভৎস মাফিয়া রেজিম, সেই মাফিয়ারা এইভাবে নেমে পড়বে, এটাও খুব অস্বাভাবিক না। কিন্তু এটা আবার প্রকাশিত যেহেতু হয়েছে, আবার নতুন করে বিভিন্ন জায়গা থেকে এই দাবি আসবে আসলে এখন, যে গোপালগঞ্জে একটা সিরিয়াস ধরনের ক্র্যাকডাউন হোক। ক্র্যাকডাউন বলতে আমি মানবাধিকার লঙ্ঘন করে কিছু বোঝাচ্ছি না,
আমি আগেও যে আহ্বান জানিয়েছি সেটা হচ্ছে এরকম, খুব খোঁজ করলে দেখা যাবে যে এই জেলায় সারা দেশের বিভিন্ন সন্ত্রাসীরা, আওয়ামী লীগ মানে টু সাম এক্সটেন্ট সবাই সন্ত্রাসী, আর যারা সন্ত্রাসীও না, যারা বলেছিলাম ভোট টোটো দেয়, তাদেরকেও আমার কাছে ভয়ঙ্কর মানুষ মনে হয়। হোয়াট এভার, যারা অন্তত তালিকাভুক্ত সন্ত্রাসী, যারা মামলায় আছে, তাদেরকে ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসা গেলে এই ধরনের প্রবণতা কমবে। কারণ সাধারণ মানুষজন হয়তো এখনও আওয়ামী লীগকে ভোট দেবে, গোপালগঞ্জে আমি দেখেছি প্রচুর মানুষ এখনও, সাধারণ মানুষ ওদেরকে সমর্থন করে, কিন্তু এই অস্ত্রশস্ত্র নিয়ে তারা নামবে না, হামলা করবে না। সো এটা করলে খুব ভালো হবে। একটা দাবি তো করা উচিতই, এবং এটা এই সরকারের কাছে আবারও বলছি, গোপালগঞ্জ হাসিনার গোপালগঞ্জ, আওয়ামী লীগ গোপালগঞ্জ থেকে যাবে বাংলাদেশ, এটা হতে পারে না, তো কোনোভাবেই হতে পারে না। দেশের সব জেলায় সমাবেশ করা যাবে। এমনি যদি আমরা চিন্তা করি, এনসিপি কিছু উস্কানিমূলক কাজ করেছে, নাহিদ ইসলাম মার্চ টু গোপালগঞ্জ বলেছেন, আর সব জায়গায় পদযাত্রা বলছেন, এবং এনসিপির খুব সিগনিফিক্যান্ট কেউ না হলে আশপাশ থেকে টুঙ্গিপাড়ায় হামলা টামলার উস্কানি ছিল, সেই উস্কানিগুলো মিলিয়ে পরিস্থিতি এই ধরনের হতে পারে, সেই আলাপটাও যদি থেকে থাকে। কিন্তু এই ঘটনা যখন ঘটলো, তখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তার এই ভীতি হোক আর যাই হোক, সেখান থেকে সে এই পাল্টা হামলা সে এখানে করে দিয়েছে, এবং সেটাতে আলটিমেটলি আওয়ামী লীগ এটা প্রমাণ করলো যে এই জায়গায় সে কোনো রকম সমাবেশ করতে দিতে চায় না, বা কাউকে দিতে চায় না। বাংলাদেশে গোপালগঞ্জে কোনো দলের সমাবেশ হবে না কেন? নাহিদ ইসলামরা তো এখানে একটা সমাবেশ করতে চেয়েছিলেন। সুতরাং আওয়ামী লীগের ইতরামি এটার খুব দ্রুত সমাধান হতে হবে। এটা আর সব জেলার মতো একটা জেলা, সেখানেও দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যেতে পারে, তার সমাবেশ করতে পারে। মানে হাসিনার বাপের বাংলাদেশ তো নয়, হাসিনার মানে বাপ বা হাসিনার গোপালগঞ্জ না। সুতরাং আওয়ামী লীগের এই ঘটনার পর তাদের কিছু শক্তি প্রদর্শন আখেরে যদি এই সরকারি খানিকটা হলেও মেরুদণ্ড সোজা করে শক্ত করে দাঁড়াতে পারে, তাহলে তাদের জন্য প্রবল ঝুঁকিটাও তৈরি করেছে। অবশেষে গোপালগঞ্জে একটা সিরিয়াস ধরনের ধরপাকড় বললেও একটা নেগেটিভ শোনায় যে ওকে তাকে অহেতুক ধরা হচ্ছে, এরকম না। জেনুইন আইনের চৌহদ্দির মধ্যে মানবাধিকার সুরক্ষা করে এরকম একটা কিছু খুব দ্রুত শুরু হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।